বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনায় আবারও বাড়ছে মৃত্যু। একদিনে মারা গেলেন ৫৪ জন। দ্বিতীয় সংক্রমণের খবর বাড়াচ্ছে শঙ্কা। সীমান্ত এলাকায় কোভিডের দাপট। জাতীয় পরিচয়পত্র নিয়েও সাবরিনার জালিয়াতি। স্বাস্থ্যের দুর্নীতিগ্রস্ত অফিস সহকারী আফজাল কারাগারে। চেক জালিয়াতির মামলায় শাহেদ ৬ দিনের রিমান্ডে। দেশে কখনো পরাজিত শক্তির উত্থান ঘটতে দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। করোনার কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে না পারায় আক্ষেপ। মারিশ বুনিয়ার মুন্না পাহাড়ে কেন উঠেছিলেন সিনহা সিফাত? কি করেছিলেন ৪ ঘন্টা? উত্তর এখনো অজানা। মামলায় এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং গাজীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্কুল ছাত্রের ২ আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন শেষ। জামালপুরে নিজ বাসায় মা ছেলের লাশ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশের সীমান্ত এলাকায় সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের সঠিক পরিস্থিতি তুলে ধরতে ভবিষ্যতে উচ্চ সংক্রমিত অঞ্চলে অ্যান্টিজেন টেস্টের কথা ভাবছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে হেলথ রিপোর্টার্স ফোরামের সভায় এসব তথ্য তুলে ধরা হয়। দেশের বিভিন্ন এলাকায় কেউ কেউ দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কারণে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কোভিড পরীক্ষার সুযোগ কমলেও কমেনি সংক্রমণ এবং মৃত্যুর হার। শেষ ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যুর পর কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের একটি সভায় কোভিডের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অধিদপ্তরের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা বলেন, দেশের সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণের হার বেড়েছে। সমস্ত জায়গায় যাতায়াত হচ্ছে, রাজবাড়িতে হারটা বেশি। তো ওই রকম জায়গায় যে কমিউনিকেশনের জায়গাগুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে আক্রান্তর পরিমাণ বেশি, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু বেশ কমেছে। আমরা কমিউনিটি লেভেলের যে ডাটাগুলো পাচ্ছি তাতেও তুলনামূলকভাবে সংক্রমণ কমের দিকে, কিন্তু এটা আমরা ওভারঅল বাংলাদেশ বলছি না। কিন্তু এদিকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ জানান, দেশের বিভিন্ন এলাকায় কোভিড থেকে সুস্থ হওয়াদের দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। একটা রোগী যখন খারাপ হতে থাকে, কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য দরকার হসপিটাল। কোমরবিডিটি আছে, এইরকম পেশেন্টরা বাড়িতে চিকিৎসা নেবে না, তারা দে মাস্ট কাম টু দ্য হসপিটাল। এছাড়াও ভ্যাকসিন দ্রুত দেশে আনার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতির কথা তুলে ধরা হয় সভায়। পর্যায়ক্রমে ৩,৪০,০০,০০০ মানুষের জন্য ভ্যাকসিন আনা হবে, যা ফ্রন্টলাইন ফাইটার ও বিভিন্ন রোগে আক্রান্তদের দেয়া হবে বলেও জানানো হয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৩০০ কোটি টাকা পাচারের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আফজালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে কারাগারে পাঠান। এই মামলায় এখনও পলাতক আফজালের স্ত্রী রুবিনা খানম। দুদকের তথ্য বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল দম্পতি হাজার কোটি টাকার মালিক। বেতন ৩০,০০০ হলেও চড়তেন হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে। দেশে তার ও স্ত্রীর নামে রয়েছে ২৪টি ফ্ল্যাট ও প্লট। দেশের বাইরেও গড়েছেন বিপুল সম্পদ। মামলা হওয়ার পর গা ঢাকা দেন এই দম্পতি। গুঞ্জন ছিল বিদেশে পালিয়ে যাওয়ার। বুধবার হঠাৎই আদালতে হাজির আফজাল। ২ মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন আদালতে। শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ২ মামলায় আফজালের ২০ দিন রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। ২রা সেপ্টেম্বর এই আবেদনের শুনানি হবে। বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে, বাড়ি ইত্যাদি, সেগুলো দুদকের হেফাজতে আছে। জনাব আফজাল বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে গ্রহণ করেছে। আফজাল কারাগারে গেলেও পলাতক রয়েছেন স্ত্রী রুবিনা খানম। অভিযোগ আছে, স্ত্রীর নামেই অধিকাংশ সম্পত্তি করেছেন তিনি। তাকেও গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক সচিব। তারা যেহেতু পলাতক আছেন, তাদেরকে আদালতে যাতে তারা আত্মসমর্পণ করেন
বা তাদেরকে কীভাবে গ্রেপ্তার করা যায় সেই তৎপরতা অব্যাহত আছে। বিএনপির আমলে নিয়োগ পেলেও সব আমলেই সমানভাবে প্রভাবশালী ছিলেন আফজাল দম্পতি। নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঠিকাদার নিয়ন্ত্রণ করে অঢেল সম্পদের মালিক বনে যান এই দম্পতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিয়েও জালিয়াতি করেছেন জেকেজি কাণ্ডে কারাবন্দী ডাক্তার সাবরিনা। ভিন্ন তথ্য দিয়ে তৈরি করে নিয়েছিলেন দুটি এনআইডি। দুদক চিঠি দেওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নমুনা ফেলে দিয়ে কোভিড রিপোর্ট তৈরির দায়ে কারাগারে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। শুরু হয়েছে বিচারিক প্রক্রিয়াও। এবার মিলল ভিন্ন এক প্রতারণার তথ্য। তথ্য জালিয়াতি করে দুইবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করিয়ে নেন ডাক্তার সাবরিনা। দুটি এনআইডি কার্ডের তথ্য একেবারেই ভিন্ন। একটিতে মায়ের নামের জায়গায় লেখা রয়েছে কিশোর জেসমিন, অন্যটিতে জেসমিন হোসাইন। একটি কার্ডে তার স্বামীর নাম RH হক, অন্যটিতে আরিফুল চৌধুরী। একটিতে তার জন্মসাল 1978 সাল, 5 বছর কমিয়ে অন্যটিতে দেওয়া হয়েছে 1983 সাল। একটি কার্ডে পেশা ডাক্তার, অন্যটিতে সরকারি চাকুরি। একটি আইডি কার্ডে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা মোহাম্মদপুর পিসিকালচার হাউজিং সোসাইটি, অন্যটিতে রয়েছে বাড্ডার প্রগতি সরণি। নির্বাচন কমিশনের তথ্য ভান্ডার বলছে সাবরিনা প্রথম আইডি কার্ডটি করেছেন 2016 সালের হালনাগাদে, আর দ্বিতীয় আইডি কার্ডটি রয়েছে নতুন ভোটার তালিকায়। তবে দুটিতেই স্বাক্ষর একই। সাবরিনার একাধিক আইডি কার্ডের নাম্বার দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। আমাদের অনুসন্ধান কর্মকর্তা তার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পেয়েছেন। স্বাভাবিকভাবে কেউ দ্বিতীয়বার কার্ড করতে আসলে আঙ্গুলের ছাপে ধরা পড়ে যাওয়ার কথা। উল্টো করে আঙ্গুলের ছাপ দিয়ে সাবরিনা প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে ধারণা ইসি কর্মকর্তাদের। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আমাদের কাছে অভিযোগ এসেছে সাবরিনার দুটো আইডি কার্ড সচল আছে। কিভাবে এই দুটো আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। ভোটার তালিকা আইন 2009 বলছে তথ্য গোপন করে কেউ ভোটার হলে 6 মাসের জেল এবং 2000 টাকা জরিমানার বিধান রয়েছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাড়ি ভাড়া নিয়ে প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 10 আগস্ট ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শাহিদকে 7 দিনের রিমান্ডে দেন আদালত। ঢাকাসহ সারা দেশে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই প্রতারণা ও জালিয়াতির মামলা। এর আগে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় 10 দিন রিমান্ডে ছিলেন শাহেদ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য রয়েছে। টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে মারিশবুনিয়ার মুইন্না পাহাড়ে কেন উঠেছিলেন সিনহা ও তার সহকর্মী সিফাত? কি করেছিলেন 4 ঘন্টা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে দুর্গম সেই পাহাড়ে উঠেছিলেন রিপোর্টার ওমর ফারুক। 31শে জুলাই বিকেল 4টার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং তার সহকর্মী মেরিন ড্রাইভের এই জায়গাটিতে তার গাড়ি রাখেন এবং এরপর যেই পথটি দেখা যাচ্ছে এই পথটি ধরে তিনি বড়ডেল, মাথাভাঙ্গা, সাইক্লোন সেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটি উঠে গেছে সেই রাস্তাটি দিয়ে মুইন্না পাহাড়ে উঠে যান। তিনি যেখান দিয়ে উঠেছিলেন সেখান দিয়ে উঠবো এবং যেখান দিয়ে তিনি নেমেছিলেন সেখান দিয়ে আমরা নেমে আসব। এবং তারা যে বলছেন যে তারা এখানে দৃশ্য ধারণ করতে এসেছিলেন তথ্যচিত্রের জন্য, সেখান থেকে আসলে কি ধরনের দৃশ্য দেখা যেতে পারে সেটিও আমরা দেখব। বড়ডেল সাইক্লোন সেন্টারের পাশ থেকে উঠে অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং তার সহকর্মী সিফাত এই রাস্তা ধরে মুইন্না পাহাড়ে উঠে যান। মুইন্না পাহাড়ে ওঠার যেই রাস্তা আসলে খুবই দুর্গম। কেউ যদি আগে না এসে থাকেন তাহলে তার কিন্তু এই রাস্তাটি চেনার কথা নয়, অথবা তার যদি পরিচিত কেউ এখানে না থেকে থাকেন তাহলেও কিন্তু চেনার কথা নয় যে এখান দিয়ে এই রাস্তাটিতে ওঠা যায়। এখন প্রশ্ন হচ্ছে সিফাত এবং সিনহা তারা কি প্রায়ই এখানে আসতেন, অথবা কেউ কি তাদেরকে এখানে নিয়ে এসেছিল? এই শিশুর নাম হচ্ছে শহীদুল। সে হচ্ছে এই বড়ডেল মাথাভাঙ্গা ওঠার রাস্তার পাশেই যে মসজিদটি আছে সেখানে তুমি হাফেজি পড়ো। তো ও এই পর্যন্ত
সিনহা রাশেদ এবং তার সহকর্মী সিফাতকে নিয়ে এসেছিলেন। অনেকেই প্রশ্ন করেন বিকেল 4টায় উঠে এত সময় সিনহা এবং তার চিত্রগ্রাহক আসলে কি করছিলেন। এই মনোরম দৃশ্য দেখেই আসলে বোঝা যায় যে এখানে ভ্রমণ চিত্র ধারণ করার জন্য ওই সময়টা আসলে যথেষ্ট নয়। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই মনে হবে যে আরও বেশি থাকি, আরও বেশি ছবি তুলি। আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের অর্থাৎ চূড়ায় যাওয়ার মাঝামাঝি পথে। এখান থেকে যেই মসজিদ থেকে বলা হচ্ছে পাহাড়ে ডাকাত দেখা যাচ্ছে, মাইকিং করা হয়েছিল, সেই মসজিদটিও দেখা যায়। অর্থাৎ এই মসজিদের পাশ দিয়েই অবসরপ্রাপ্ত মেজর সিনহা পাহাড় থেকে নেমে গিয়েছিলেন এবং একই জায়গা থেকে যেই রাস্তা দিয়ে তিনি উঠেছিলেন সেটিও আসলে দেখা যায়। ওঠা এবং নামার যে জায়গা সেটির দূরত্ব আসলে খুব বেশি নয়। আর এই মাঝ পথ থেকেই এই সমুদ্র সৈকতের যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা কেমন, সেটা আসলে আমরা যে ভিডিও করছি তাতে আসলে পুরোটা ধরা যাচ্ছে না। এখানে না আসলে বোঝাই যাবে না যে এর সৌন্দর্য কেমন আর অবসরপ্রাপ্ত মেজর সিনহা এবং তার সহকর্মী কেন এখানে উঠেছিলেন। পুলিশের এজাহারে আরও বলা হয়েছে যে এই পাহাড়কে ঘিরে রোহিঙ্গা ডাকাত হাকিমের তৎপরতা রয়েছে, কিন্তু এই পাহাড়ের এই চূড়ায় এসে সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি। যদিও গ্রামবাসীর সাথে আমরা কথা বলেছিলাম এই ঘটনা কভার করতে এসে শুরুতে, তারা বলছিলেন যে কখনো কখনো হাকিম ডাকাতের লোকজন এসে তাদের গরু এবং গৃহপালিত পশু নিয়ে গিয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্য আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বিকেলে আবদুল্লাহকে আদালতে নিয়ে আসে র্যাব। সিনহা হত্যা মামলার র্যাবের হেফাজতে থাকা এপিবিএনের 3 সদস্যের মধ্যে আবদুল্লাহ 4 দিনের মাথায় এই জবানবন্দি দিলেন। গত 18 আগস্ট এপিবিএনের 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দিন এই 3 জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। ভুয়া মামলা দিয়ে দেখানো হয় ক্রসফায়ারের ভয়, এরপর ধাপে ধাপে আদায় করা হয় 2.5 লাখ টাকা। এমন অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ইন্সপেক্টর লিয়াকত সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে। মামলাটি ডিসিডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শফিকুল আলমের রিপোর্ট। সিনহা হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসছে অন্যতম আসামি ইন্সপেক্টর লিয়াকতের আরও কুকীর্তির অভিযোগ। 2014 সালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা করেছেন চট্টগ্রামের এক বাসিন্দা। মামলার বিবরণীতে জানা যায় বন্দরনগরীর পাহাড়তলী থানার একটি মামলা তদন্তের জন্য বাদী SM জসিমকে ডিবিতে নিয়ে যান লিয়াকত। তদন্তের কথা বলে 50,000 টাকা আদায় করেন। পরে আবার 5 লাখ টাকা দাবি করেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে। পরে তুলে নিয়ে 2 লাখ টাকা আদায় করেন। পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী শাহাবুদ্দিন সাহেব যখন দেখছে যে ওয়ারেন্টটা ভুয়া, তখন আমাকে ওখান থেকে ছেড়ে দিল। ওখান থেকে ছেড়ে দেওয়ার পর পুনরায় এসআই লিয়াকত ওখান থেকে আমাকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে এসে সদরঘাট থানায় ঢুকায়ে আমাকে একটা ওই আমার মামলার আসামিকে বাদী সাজাইয়া একটা ভুয়া মামলা দিল। মামলা দিয়ে আমাকে কোর্টে চালান দিল এবং ওই মামলায় আমি 19 দিন জেল কাটছি। মামলা আমলে নিয়ে ডিসিডিবিকে তদন্তের নির্দেশ দেন আদালত। এসআই লিয়াকত রিসেন্টলি দেখা যাচ্ছে বরখাস্ত হয়েছেন। উনি সহ বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৌদ্ধ, জিয়াউর রহমান, এসআই নজরুল, এসআই হান্নান এদের বিরুদ্ধে সরাসরি তদন্তের আদেশ দিয়েছেন এবং এক্সহস্টিভ তদন্ত করতে বলেছেন। তদন্ত যদি বাকি আসামিদের নাম চলে আসে তাদেরকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে মর্মে আদালত মৌখিকভাবে উল্লেখ করেছেন। মামলার এজাহারে 13 জনের নাম উল্লেখ থাকলেও এসপি বাবুল আক্তার, ওসি মর্জিনা বেগম ও প্রণব চৌধুরী এবং এসআই তালাত মাহমুদ, কামরুল ও সন্তোষ কুমারের নাম আমলে নেননি আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কারো পরামর্শে নয়, স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত করতে 6 দফা ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তার ফসল। সকালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় নস্যাৎ করতে আর কখনো দেশে পরাজিত শক্তির উত্থান ঘটতে দেয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান।
কথা ছিল জাঁকজমকভাবেই উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, কিন্তু করোনার প্রভাবে ভাটা পড়েছে আনুষ্ঠানিকতায়। কিছু আয়োজন চললেও সেগুলো হচ্ছে ডিজিটাল পরিসরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন হলো। দেশের বিভিন্ন অঞ্চলের বিজয়ী ১০০ শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয়ী ৩ জনকে পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, দল ও নানা পক্ষের ভিন্ন মত থাকলেও ৬ দফার প্রতিটি দাবি জাতির পিতা নিজস্ব প্রচেষ্টায় প্রণয়ন করেছিলেন। পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। ৬ দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল, কারণ এটা সম্পূর্ণ তার নিজের চিন্তার থেকে এই ৬ দফাটা কিন্তু তৈরি করা। মেধা ও যোগ্যতায় সক্ষম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিদের নিষ্পেষণে বৈষম্যের পাহাড় ডিঙিয়ে স্বাধীনতা অর্জনের পথ তৈরি করেছিলেন জাতির পিতা, বলেন শেখ হাসিনা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার পদক অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে হবে। ৭৫-১৫ আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। করোনার প্রেক্ষাপটে জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিকতাগুলোতে সরাসরি উপস্থিত হতে না পারার আক্ষেপও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। যেহেতু উপস্থিত থাকতে পারতাম তবে আরো খুশি হতে পারতাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশনের ৪৯ কোটি টাকার স্ট্রিট লাইটিং প্রকল্পের সব কাজ পেয়েছেন মেয়রের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি পাইয়ে দিতে গোপনীয় অফিসিয়াল স্টেটমেন্ট সরবরাহ শুধু নয়, মেয়রের বিরুদ্ধে টেন্ডারের স্পেসিফিকেশন পাল্টে দেওয়ারও অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক। নিচুমানের বাল্ব সরবরাহ করে ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদ। স্ট্রিট লাইটিং প্রকল্পের ইলেকট্রিক্যাল পণ্য ক্রয়ের জন্য ২০১৯ সালের ১১ নভেম্বর ৮টি প্রকল্পে ৪৮ কোটি ৮৪ লাখ টাকার টেন্ডার আহ্বান করে রংপুর সিটি কর্পোরেশন। ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলে মেয়রের পছন্দের অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড ও মেসার্স খায়রুল কবির রানা ৮টি গ্রুপেই হন সর্বনিম্ন দরদাতা, যে দর সিটি কর্পোরেশনের অফিসিয়াল এস্টিমেটের সঙ্গে হুবহু মিলে যায়। পরে অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেডই পায় ৮টি গ্রুপের সবগুলো কাজ। টেন্ডার প্রক্রিয়ার সময় ইলেকট্রিক্যাল শাখার ইনচার্জ ছিলেন একজন উপসহকারী প্রকৌশলী। কার্যাদেশ নিয়ে এরই মধ্যে অ্যাডেক্স কাজ শুরু করলেও এই শাখার বর্তমান ইনচার্জ কিছুই জানেন না। আমাদের সমস্ত কিছু হচ্ছে এসি স্যার হচ্ছে ডিপার্টমেন্টের হেড, ওনার মাধ্যমে সব কিছু হয়। টেন্ডার হওয়া পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, তারপরে ওয়ার্কার হওয়ার পরে স্যারে বলছে যে এটা আপনাকে দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখা লাগলে দেখবো, অতটুকু পর্যন্তই কথা আছে। টেন্ডারের স্পেসিফিকেশনে সুনির্দিষ্টভাবে ইউরোপ, জার্মান ও হল্যান্ডের ৩০ ওয়াটের বাল্বের উল্লেখ থাকলেও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনের অভিযোগ, তার নিষেধ উপেক্ষা করে টেন্ডারের শর্তে বিকল্প হিসেবে চায়নার এলইডি ভান্স ৬০ ওয়াটের লাইটের কথা উল্লেখ করেছেন মেয়র। আমি বলছি স্যার এটা আপনি নিতে পারবেন না, কারণ হলো আমার শিডিউলের মধ্যে ৩৬ ওয়াট আছে, কয়েকে এটা আমার কথা আপনি লেখেন, আমি নোটে লিখে দিই। উনি তখন লিখে দিয়েছেন। পুরো ঘটনায় মেয়রের ভাই ও স্ত্রী জড়িত উল্লেখ করে দরপত্রে অংশ নেয়া এক ঠিকাদার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পাশাপাশি সিটি কর্পোরেশনে পরিবারের কারো জড়িত থাকার কথা জোর গলায় অস্বীকার করেন মেয়র। রংপুর সিটি কর্পোরেশন সম্পর্কিত কোনো বিষয়ে আমার কোনো আত্মীয় স্বজনের কোনো ইন্টারফেয়ার নাই। টেন্ডার প্রক্রিয়াতেই ঠিকাদারকে অন্তত ২০ কোটি টাকা লাভের সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে আজ এক সংবাদ সম্মেলনে অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়ে নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা করলেন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। তবে অনিয়ম নিয়ে খবর প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া। আজকে ৩ বছর যাচ্ছে কিন্তু সেই অর্গানোগ্রাম পাস হয়নি। এখন পাস যদি না হয় তাহলে হোয়াট ক্যান আই ডু? যদি পাস না হয়ে আসে তাহলে কি আমার সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে? আমি এই রতন সরকার এবং বায়েজিদ তারা আমাদের কাছে এসেছিলেন
আমি বলেছি কিছু বক্তব্য, আমার কাছে তাৎক্ষণিক কোনো উপাত্তও ছিল না। আমি সংশ্লিষ্ট শাখা থেকে নিয়ে এসে উপাত্তগুলো সরবরাহ করেছি। আমার মনে হয় যে এটা আমার ওই দুইজনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র থেকে ঘাটে ফিরছে মাছ ধরার শত শত ট্রলার। এতে পর্যাপ্ত মাছ আনতে না পারায় লোকসান আতঙ্কে জেলেরা। দ্রুত আবহাওয়া অনুকূল না এলে মাছের দাম বাড়বে বলে আশঙ্কা আড়তদারদের। তবে এখন পর্যন্ত সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরা ছিলেন রিপন মালিক। আবহাওয়া বিরূপ হওয়ায় মাছ নিয়ে নয়, জীবন বাঁচাতে ঘাটে ফিরেছে শত শত ট্রলার। 70,000 থেকে 80,000 টাকা খরচ করে সমুদ্রে গিয়ে মাছ ভর্তি ট্রলার নিয়ে না ফিরতে পারায় হতাশ জেলেরা। 2 দিন ফিশিং করছি আর কোনো মাছ মাছে পাইছি, এত বিক্রি করলে এই টাকা আসবে না। 70,000 টাকার বা খরচা করে গেছি, মাছ বেশি ধরেন 1,050 টাকার মাছ বেশি আর বেশি বেচতে পারি না। এবছর আমাকে খুবই লস। এবছর দাদন ফাদন জিম্মেদার দেশে মাছ পড়া খুব কম। প্রতিটি ট্রলার থেকে সামান্য করে মাছ উঠলেও একসাথে অধিক ট্রলার আসায় পাইকারি বাজার পূর্ণ সব ধরনের সামুদ্রিক মাছে, ফলে প্রভাব পড়েনি মাছের দামে। আবহাওয়া খারাপের কারণে সব বোট একত্রে চলে আসার কারণে কম পাইলেও মার্কেটে মাছ এক চোটে তো অনেকগুলো মাছ দেখা যায়। মাছের দাম দেখা গেছে যে আপনার এই প্রায় বিগত 1 মাস ধরে যেভাবে আছে একইভাবে আছে, মাছ বাড়তি হইতেছে না, যার জন্য দামও কমতে আছে না। তবে আড়তদারদের আশঙ্কা, দ্রুত আবহাওয়া অনুকূলে না আসলে কদিন পরই আবারও মাছ শূন্য হবে মৎস্য অবতরণ কেন্দ্র। 400-500 বোট আসছে, সবাই 10 কেজি 20 কেজি পাইলেও অনেক মাছ আমদানি হয়ে গেছে। এরপর তো কালকে হইতে আর বোট নাই, আর মাছও ঘাটে থাকবে না। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 40,000 থেকে 42,000 টাকা, আর 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 30,000 থেকে 35,000 টাকায়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। জনপদের সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আবারও বাড়ছে মৃত্যু, একদিনে মারা গেলেন 54 জন। দ্বিতীয় সংক্রমণের খবর বাড়াচ্ছে শঙ্কা, সীমান্ত এলাকায় কোভিডের দাপট। জাতীয় পরিচয়পত্র নিয়েও সাবরিনার জালিয়াতি, স্বাস্থ্যের দুর্নীতিগ্রস্ত অফিস সহকারী আফজাল কারাগারে। চেক জালিয়াতির মামলায় শাহেদ 6 দিনের রিমান্ডে। এবং মারিশ বুনিয়ার মুন্না পাহাড়ে কেন উঠেছিলেন সিনহা সিফাত, কি করেছিলেন 4 ঘন্টা, উত্তর এখনো অজানা। মামলায় এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।